আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের জিওগ্রাফি সিলেবাস শেষ হয়ে গিয়েছিল এবং আমরা রিভিশন শুরু করেছিলাম। তো আমাদের প্রথম দুই চ্যাপ্টার অস্থিত পৃথিবী ও পৃথিবীর অন্দরমহল, এই দুটো চ্যাপ্টার রিভিশন হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে এই রিভিশনের পরে উত্তর আমেরিকা শুরু করব। যদিও তোমাদের সিলেবাসে উত্তর আমেরিকা নেই, তবে তোমাদের টেক্সট বইয়ে উত্তর আমেরিকা আছে। তো তোমাদের জানার জন্য, উত্তর আমেরিকা সম্পর্কে জানার জন্য উত্তর আমেরিকা শুরু করব। যেহেতু তোমাদের কিছুদিনের মধ্যে এক্সাম শুরু হচ্ছে, তো সেই জন্যে এখন উত্তর আমেরিকাটা শুরু করছি না। তোমাদের এই চ্যাপ্টারটা এই এক্সামের সিলেবাসে যেহেতু আছে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ করে দিই, ওশিয়ানিয়া চ্যাপ্টারটা রিভিশন করে দিই। তারপরে তোমাদের পরীক্ষা হয়ে গেলে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে উত্তর আমেরিকা শুরু করব ইনশাল্লাহ। তো দেখো, ওশিয়ানিয়া চ্যাপ্টারটা তোমাদের খুব ভালোভাবে হয়ে গেছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তবুও আজকে আমি আবার প্রথম থেকে একটু আলোচনা করব, একটু ছোট করে আলোচনা করব, ডিটেলস যেহেতু এর আগে আমি বলেছি। তো দেখো, ওশিয়ানিয়া হচ্ছে আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে, তো তার মধ্যে আয়তনের দিক থেকে ওশিয়ানিয়া হচ্ছে ক্ষুদ্রতম মহাদেশ। আর দেখতে পাচ্ছ ওশিয়ানিয়া মহাদেশ ছোট ছোট কতগুলো দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। এগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো সেগুলো হচ্ছে অসংখ্য দ্বীপ। তো ওশিয়ানিয়া মহাদেশ 10,000-এরও বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট, তো এগুলো হচ্ছে দ্বীপ। এটা হচ্ছে সবথেকে বড় দ্বীপ, বা এটা সবথেকে ওশিয়ানিয়ার সবথেকে বড় দেশ অস্ট্রেলিয়া। এদিকে রয়েছে নিউজিল্যান্ড, তাসমানিয়া, এখানে রয়েছে পাপুয়া নিউগিনি। তো এইসব দেশ নিয়ে ওশিয়ানিয়া মহাদেশ গড়ে উঠেছে। তো একটা মজার বিষয় হচ্ছে, ওশিয়ানিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, অথচ এই ওশিয়ানিয়া মহাদেশ 10,000-এরও বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। এই পুরো ওশিয়ানিয়া মহাদেশের লোক সংখ্যা হচ্ছে প্রায় 3.5 কোটি, যেটা পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার অর্ধেকের থেকেও কম। এই ওশিয়ানিয়া মহাদেশ, বিশেষ করে এই অস্ট্রেলিয়া মহাদেশে বিচিত্র সব প্রাণী এবং উদ্ভিদ বসবাস করে, যেগুলো অন্য কোনো মহাদেশে দেখা যায় না। যেমন ক্যাঙ্গারুর নাম তোমরা শুনেছো, যেটা অস্ট্রেলিয়াতে বিভিন্ন ধরনের ক্যাঙ্গারু আমরা দেখতে পাই। এছাড়া ওয়ালবি, হংসচঞ্চু, কোয়ালা হচ্ছে এক ধরনের প্রাণী, যেটা ছোট ভালুকের মতো দেখতে, কিন্তু এরা গাছে থাকে। এমু এক ধরনের পাখি, অথচ উড়তে পারে না, এরা উটের মতো দৌড়ায়। কিউই পাখিদের ডানা নেই। তারপর ইউক্যালিপটাস গাছ এখানেই প্রথম জন্মেছে, মানে ইউক্যালিপটাসের জন্ম এখানেই। তারপরে ইউক্যালিপটাস ছাড়াও জারা, কারি, এইসব চিরহরিৎ গাছ এখানেই দেখা যায়। ওশিয়ানিয়া মহাদেশ পর্যটনের জন্য বিখ্যাত, আর এই মহাদেশের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের ওপর নির্ভর করে উন্নতি লাভ করেছে। প্রতি বছর প্রায় 1,20,00,000 লোক এখানে ঘুরতে আসেন বা বেড়াতে আসেন। আর একটা মজার বিষয় হচ্ছে, এই ওশিয়ানিয়া মহাদেশটা পুরোটাই দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তাই এখানে জুন জুলাই মাস শীতকাল এবং ডিসেম্বর জানুয়ারি মাস হচ্ছে গরমকাল। মানে আমরা যেহেতু উত্তর গোলার্ধে থাকি, আমাদের যখন শীতকাল হয় তখন ওশিয়ানিয়ায় গ্রীষ্মকাল হয়, এবং আমরা যখন আমাদের গ্রীষ্মকাল হয় তখন ওশিয়ানিয়া মহাদেশে শীতকাল হয়। সেজন্যই বলা হয় যে অস্ট্রেলিয়ায় বসবাসকারী অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে। আর আমরা কখন বড়দিন পালন করি? 25শে ডিসেম্বর। এখানে কনকনে ঠান্ডা, তোমরা তো জানোই। শীতকালে আমরা বড়দিন পালন করি, আর ওশিয়ানিয়া মহাদেশের লোকেরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে। কেন? কারণ এই ওশিয়ানিয়া মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে, সেই জন্য। এই ওশিয়ানিয়া মহাদেশের আয়তন হচ্ছে 44 লক্ষ বর্গ কিলোমিটার, এবং এই ওশিয়ানিয়া মহাদেশ উত্তরে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত, এবং পশ্চিমে 114 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 134 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম। এটা মনে রাখবে, পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। আর ওশিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে অস্ট্রেলিয়ার মারেরালিং নদী।
এখানে আমরা জানি যে অস্ট্রেলিয়ার মারে ডার্লিং নদী এখানে রয়েছে। তো অস্ট্রেলিয়ার মারে ডার্লিং নদী হচ্ছে ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী। এই ওশিয়ানিয়া মহাদেশের দেশের সংখ্যা 14টি, সার্বভৌম দেশের সংখ্যা 14টি, এখানে অঞ্চলের সংখ্যা হচ্ছে 21টি। ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু, এটা মনে রাখবে, ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। এবং ওশিয়ানিয়া মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এখানকার জনসংখ্যা হচ্ছে 3.5 কোটি, প্রায় 3.5 কোটি, এবং এখানকার মানুষেরা 28টি ভাষায় কথা বলে, মানে এখানকার মোট ভাষা হচ্ছে 28টি। এছাড়াও এখানকার প্রধান প্রধান শহর হচ্ছে ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ, হোবার্ট, ওয়েলিংটন, মোরেসবি, এগুলো। এখন আমরা ওশিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগটা একটু জানবো। এর আগেও আমরা যদিও এটা বলেছি, তবুও বলছি। দেখো, ওশিয়ানিয়াকে 4টি আঞ্চলিক ভাগে ভাগ করা হচ্ছে। সেগুলো কি কি? একটা হচ্ছে অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, ও পলিনেশিয়া। অস্ট্রেলেশিয়া কোনটা? অস্ট্রেলেশিয়া হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত যে ভূখণ্ডটা, সেটাকে বলা হচ্ছে অস্ট্রেলেশিয়া। মেলানেশিয়া কথার অর্থ হচ্ছে, এই মেলা কথার অর্থ হচ্ছে কালো, আর নেশিয়া শব্দের অর্থ হচ্ছে ভূখণ্ড বা দেশ। তো সেজন্যেই এই মেলানেশিয়া কথার অর্থ হচ্ছে কালো এবং নেশিয়া কথার অর্থ হচ্ছে ভূখণ্ড বা দেশ। দেখো, এখানকার দেশগুলোতে যেসব মানুষরা বসবাস করে তাদের গায়ের রং হচ্ছে কালো। তো সেজন্যেই এখানকার মানে এই ভূখণ্ডের নাম হয় মেলানেশিয়া। যেহেতু এইখানকার মানুষদের গায়ের রং কালো, সেজন্যই এই অঞ্চলটার নাম হয়েছে, মানে এই ভূখণ্ডটার নাম হয়েছে মেলানেশিয়া। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে আমরা বলবো মেলানেশিয়া। এই যে দেখো, নিউ গিনি, সলোমন, ফিজি, তারপর নরফোক, নিউ হেব্রিডিস, এইসব যে দ্বীপগুলো, এই দ্বীপগুলো নিয়ে গঠিত হচ্ছে মেলানেশিয়া। তারপর আমরা দেখব যে মাইক্রোনেশিয়া। মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর নেশিয়া কথার অর্থ হচ্ছে দেশ বা ভূখণ্ড। তোমরা জানো তো, ক্ষুদ্র ক্ষুদ্র যে দেশগুলো, যেমন গুয়াম, মার্শাল, নাউরু, কিরিবাটি, এসব ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপগুলো নিয়ে গঠিত যে ভূখণ্ড, সেটাকে বলা হয় মাইক্রোনেশিয়া। এখানে রয়েছে মাইক্রোনেশিয়া। তারপর একদম পশ্চিম দিকে যে ছোট ছোট দ্বীপগুলো রয়েছে, সেটাকে বলা হয় পলিনেশিয়া। এই পশ্চিম দিকে অসংখ্য দ্বীপ রয়েছে, মানে পলি কথার অর্থই হচ্ছে বহু। তো বহু দ্বীপ নিয়ে গঠিত একদম পূর্ব দিকে যে দ্বীপগুলো, যেমন হাওয়াই, সামোয়া, টোঙ্গা, কুক, ইস্টার, পিটকেয়ার্ন, তো এই দ্বীপগুলো নিয়ে গঠিত যে ভূখণ্ড, সেটাকে বলা হচ্ছে পলিনেশিয়া। তো এই হলো ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ। 4 ভাগে ভাগ করা হচ্ছে: অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া। এখন আমরা ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে একটু জানব। তো এখানে ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে ওশিয়ানিয়া মহাদেশ গঠিত। তো এই মহাদেশের ভূপ্রকৃতির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তো এখানকার প্রধান প্রধান ভূখণ্ড, এখানে যেমন দেখো অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ড, তো এগুলো আলাদা আলাদা করে আমরা জানবো। প্রথমে আমরা অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতিটা একটু জানবো। অস্ট্রেলিয়াকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্বের উচ্চভূমি। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে 4 ভাগে ভাগ করা হয়। এই দিকটা হচ্ছে পূর্বের উচ্চভূমি, তারপর এই অঞ্চলটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল, তারপরে মধ্যভাগের সমভূমি অঞ্চল। এখানে রয়েছে মধ্যভাগের সমভূমি, এই অঞ্চলটা। তারপর রয়েছে উপকূলের সমভূমি, এই যে উপকূল অঞ্চলে দেখতে পাচ্ছ, তো এই অঞ্চলটা হচ্ছে উপকূলের সমভূমি। মানে চারিদিকে উপকূলের সমভূমি একটু আছে, তবে তার মধ্যে এই অঞ্চলটা এবং এই অঞ্চলটা হচ্ছে একটু
প্রসারিত। তো আমরা ভাগটা একটু লিখে নিই এখানে। তো দেখো, অস্ট্রেলিয়াকে ভূপ্রাকৃতিক দিক থেকে 4টি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে পূর্বের উচ্চভূমি, পশ্চিমের মালভূমি, মধ্যভাগের সমভূমি অঞ্চল, সমভূমি ও উপকূলের সমভূমি। তো প্রথমে আমরা পূর্বের উচ্চভূমি সম্পর্কে একটু আলোচনা করি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা হচ্ছে পূর্বের উচ্চভূমি অঞ্চল। তো অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত রয়েছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। এর নাম হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। কি নাম? এইটাকে বলা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতটাকে বলা হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যদিও যেমন ডার্লিং ডাউন্স, এখানে বলা হয় ডার্লিং ডাউন্স। তারপর অস্ট্রেলিয়ান আল্পস, ব্লু রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জ, লিভারপুল রেঞ্জ, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো নিউ ইংল্যান্ড যে রেঞ্জটা রয়েছে, নিউ ইংল্যান্ড রেঞ্জ, তো নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। তো তোমাদের এরকম কোশ্চেন আসে যদি, যে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন তোমরা বলবে যে মাউন্ট কোসিয়াস্কো। এর উচ্চতা 2230 মিটার। এরপর আমরা পশ্চিমের মালভূমি অঞ্চলটা একটু জানবো। পশ্চিমের মালভূমি অঞ্চলে কি আছে দেখো, এই যে অঞ্চলে দেখতে পাচ্ছ পূর্ব দিকের, এই অঞ্চলটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল। পশ্চিমের মালভূমি অঞ্চল মানে অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশটাই হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল নিয়ে গঠিত, মানে অর্ধেকের বেশি। আর পশ্চিমের অর্ধেকের বেশি অংশ জুড়ে এই অঞ্চলটা উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি নিয়ে গঠিত। এখানকার গড় উচ্চতা হচ্ছে 200 থেকে 500 মিটার। এই মালভূমির শিলাগুলো দাক্ষিণাত্যের, মানে ভারতের দাক্ষিণাত্য মালভূমি যেরকম পুরনো, ঠিক সেরকম এই অঞ্চলের মালভূমি অঞ্চলের শিলাগুলো হচ্ছে পুরনো। আর পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় এখানে দেখা যায়। আর এই অঞ্চলের মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল। এই পশ্চিমের মালভূমি অঞ্চলের মাঝখানে মরুভূমি অঞ্চল রয়েছে। আর এই মরুভূমিগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন ভিক্টোরিয়া মরুভূমি, গিবসন মরুভূমি, গ্রেট স্যান্ডি মরুভূমি। আবার এই মরুভূমির মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ রয়েছে, যেগুলোকে প্লায়া বলা হয়, এবং মরুদ্যানও রয়েছে। মরুভূমিতে যেখানে একটু জলের উৎস থাকে, সেই জলকে কেন্দ্র করে যখন গাছপালা জন্মায় এবং ঘর মানে বসতি তৈরি হয়, সেটাকে বলা হয় মরুদ্যান, তাই তো? এই অঞ্চলের আর একটা বিখ্যাত শিলা হচ্ছে আয়ার রক। আয়ার রক সম্পর্কে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বলেছি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা দর্শনীয় বস্তু, যেটা সূর্য ওঠার সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময়ে রং পরিবর্তন হয়। কখনো এটা কালচে বাদামি হয়, লালচে বাদামি হয়, কখনো হলদে, কখনো বা হালকা বেগুনি রঙের হয়। বিভিন্ন সময় বিভিন্ন রকমের রং দেখা যায়। তো এটা একটা বিস্ময়কর এবং আশ্চর্যজনক একটা শিলা। এখানে এই শিলা দেখার জন্য প্রতি বছর অনেক পর্যটকেরা দেখতে আসেন বিভিন্ন দেশ থেকে। এরপর আমরা আলোচনা করব মধ্যভাগের সমভূমি। মধ্যভাগের সমভূমি কোনটা? এই যে পূর্বের উচ্চভূমি এবং পশ্চিমের মালভূমি অঞ্চলের মাঝের যে অংশটা, সেটাকে বলা হচ্ছে মধ্যভাগের সমভূমি। পূর্ব দিকে রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, আর পশ্চিমে যে মালভূমি অঞ্চল তার মাঝে যে সমভূমিটা, সেটা হচ্ছে মধ্যভাগের সমভূমি।
গ্রে আর স্যালউইন নামে দুটো উচ্চভূমি এই মধ্যভাগের সমভূমিকে 3 ভাগে ভাগ করেছে। গ্রে আর স্যালউইন এখানে মধ্যভাগের উচ্চভূমিকে 3টে ভাগে ভাগ করছে। দক্ষিণে যে ভাগটা সেটা হচ্ছে মারে ডার্লিং নদী অববাহিকা, তারপর মারে ডার্লিং নদী অববাহিকাকে রিভোরিনা সমভূমিও বলা হয়, রিভোরিনা সমভূমি। তারপর দেখো আয়ার হ্রদের মাঝের যে অববাহিকাটা, তো সেটাকে বলা হয় আয়ার হ্রদের মাঝের অববাহিকা, এবং উত্তরে এখানে রয়েছে কার্পেন্টরীয় উপসাগর। তো এই যে সমভূমিটা এখানটাকে বলা হয় কার্পেন্টরীয় নিম্নভূমি অঞ্চল। এখানকার শিলার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই শিলাস্তরটি অনেকটা গামলার মতো। আমি তোমাদেরকে বলেছি এখানে নলকূপ থেকে মানে এখানে কোনো কূপ খনন করলেই সেখানে বিনা পাম্পের সাহায্যেই জল ওপরে উঠে আসে, যেহেতু এখানকার শিলার গঠনটাই এরকম, কার্পেন্টরীয় উপসাগরের শিলার গঠনটাই এরকম। তো সেই জন্যেই এখানে এগুলোকে বলা হয় আর্টেজিও কূপ। আর্টেজিও কূপটা কীভাবে সৃষ্টি হয়? দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে যদি কোনো প্রবেশ্য শিলাস্তর থাকে, তাহলে বৃষ্টির জলটা চুঁয়ে চুঁয়ে সেই প্রবেশ্য শিলাস্তরে প্রবেশ করে। ধরে নাও এই দুটো অপ্রবেশ্য শিলাস্তর এবং এটা হচ্ছে প্রবেশ্য শিলাস্তর, তাহলে এখানে জলটা এসে এই স্তরে জমা হলো। এই স্তরে জমা হলে কি হয়, এখানে যদি আমরা কোনো নল প্রবেশ করাই তাহলে এই জলটা ফোয়ারার মতো করে উঠে আসে। তো এটাকেই বলা হয় আর্টেজিও কূপ। তো এই আর্টেজিও কূপটা তোমরা ভালো করে পড়বে। তারপর রয়েছে উপকূলের সমভূমি। এই অঞ্চলটা হচ্ছে উপকূলের সমভূমি, এই অঞ্চলটা উপকূলের সমভূমি। তো তারপর অস্ট্রেলিয়ার চারপাশটাই হচ্ছে উপকূলের সমভূমি, তবে এইটা আর এই অঞ্চলটা হচ্ছে একটু বেশি প্রশস্ত। দেখো অস্ট্রেলিয়ার চারপাশের উপকূলের সমভূমি রয়েছে, বেশিরভাগ অঞ্চলটাই হচ্ছে খুবই সংকীর্ণ, খুবই ছোট। শুধুমাত্র উত্তরের কার্পেন্টরীয় উপসাগর এবং এই যে দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের যে পূর্ব উপকূল, এই অঞ্চলটা একটু চওড়া। আর এই যে উপকূল অঞ্চলের এই উত্তর পূর্ব দিকে এখানে অবস্থান করছে গ্রেট ব্যারিয়ার রিফ। এই গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলেছি, এটা তোমরা ভালো করে পড়বে। গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে প্রবাল প্রাচীর নিয়ে অসংখ্য প্রবাল প্রাচীর নিয়ে গঠিত একটা আশ্চর্য প্রাচীর, যেটা অস্ট্রেলিয়া থেকে কিছুটা দূরে সমান্তরালে অবস্থান করছে এবং সমুদ্রের মধ্যে। আর এর দৈর্ঘ্য হচ্ছে 2000 কিলোমিটার, মানে গ্রেট ব্যারিয়ার রিফটা 2000 কিলোমিটার এখানে প্রশস্ত। এখানে গ্রেট ব্যারিয়ার রিফের এরকম নামকরণের কারণটাও আমি তোমাদেরকে বলেছি, যেহেতু এখান থেকে যখন জাহাজগুলো প্রবেশ করে এই গ্রেট ব্যারিয়ার রিফে বাধা পায়, জাহাজ প্রবেশে বাধা পায়, সেজন্য এটাকে বলা হয় গ্রেট ব্যারিয়ার রিফ। তো যাই হোক, এরপর আমি নিউজিল্যান্ডের ভূপ্রকৃতিটা একটু তোমাদের বলে দিই। নিউজিল্যান্ডটা উত্তর এবং দক্ষিণ নামে দুটো বড় বড় দ্বীপ নিয়ে গঠিত। এছাড়াও স্টুয়ার্ট, চ্যাথাম এসব ছোট দ্বীপও এখানে রয়েছে। স্টুয়ার্ট, চ্যাথাম এসব ছোট দ্বীপ নিয়ে গঠিত। এখানকার বেশিরভাগ ভূমি হচ্ছে পর্বতময়। এই অঞ্চলটা বেশিরভাগটাই হচ্ছে পর্বতময়। এখানে বড় বড় হিমবাহ রয়েছে। অনেকগুলো আগ্নেয়গিরি যেমন মাউন্ট এগমন্ট, রুহাপেহু এখানে অবস্থান করছে। এই যে দক্ষিণ দ্বীপ দেখতে পাচ্ছ, এই দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস হচ্ছে এই অঞ্চলের প্রধান সর্বোচ্চ শৃঙ্গ, প্রধান পর্বতশ্রেণী। আর এই পর্বতশ্রেণীর মাউন্ট কুক হচ্ছে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। তো তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন তোমরা লিখবে যে মাউন্ট কুক। মাউন্ট কুক হচ্ছে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর, এই যে পূর্ব উপকূল দেখতে পাচ্ছ, তো পূর্ব উপকূল বরাবর এখানে গড়ে উঠেছে ক্যান্টারবেরি সমভূমি। নিউজিল্যান্ডের প্রধান নদ নদী হচ্ছে ওয়াইটাকি, ক্লাথা, ওয়ানগামুই, এইগুলো টায়েরি। এই নদীগুলো ছোট, দৈর্ঘ্যে ছোট, কিন্তু খরস্রোত খুবই বেগবহুল। যেহেতু এই অঞ্চলটা পার্বত্যময়, নিউজিল্যান্ডটা, সেই জন্যই বেগবহুল। আর এই অঞ্চলে এই দেশে পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদও রয়েছে। আর মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়ার ভূপ্রকৃতিটা আমরা একটু বলে নিই। দেখো, এই মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া হচ্ছে হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত 3টি ভূখণ্ড। আর এখানকার বেশিরভাগ দ্বীপগুলি
গঠিত হয়েছে সমুদ্রের তলদেশের যে আগ্নেয় পদার্থ সেগুলো জমাটবদ্ধ হয়ে তৈরি হয়েছে। পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম, এখানে রয়েছে পাপুয়া নিউগিনি, তো পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম হচ্ছে ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। দেখো তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না, পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম হচ্ছে ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, আর নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, এবং নিউজিল্যান্ডের মাউন্ট কুক হচ্ছে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। তো এটা তোমরা গুলিয়ে ফেলবে না, মনে রাখবে। তো যাই হোক, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া সম্পর্কে আমি বলছিলাম। তো দেখো ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ আমি বললাম মাউন্ট উইলহেলম। তো তারপর দেখো হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি এইসব দ্বীপগুলো আগ্নেয় পদার্থ জমাটবদ্ধ হয়ে হয়ে তৈরি হয়েছে, এবং এগুলো এক একটা দেশ, ছোট ছোট দেশ। তো হাওয়াই দ্বীপের মৌনালোয়া এবং কিলাইয়া এগুলো হচ্ছে আগ্নেয়গিরি। হাওয়াই দ্বীপে অবস্থিত মৌনালোয়া এবং কিলাইয়া। মৌনালোয়া এবং কিলাউয়া এগুলো হচ্ছে আগ্নেয়গিরি। এছাড়া দেখো মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন এই দ্বীপগুলো আবার প্রবাল জমে, মৃত প্রবাল জমে জমে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু দ্বীপ আগ্নেয় পদার্থ জমে জমে সৃষ্টি হচ্ছে এবং কিছু দ্বীপ মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে। তো দেখো এই যে মৌনালোয়া হচ্ছে একটা আগ্নেয়গিরি। তো এই মৌনালোয়া উচ্চতা মানে সমুদ্রের নিচে থেকে এর মোট উচ্চতা 9170 মিটার, যেটা আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম, 9170 মিটার। তবে এর বেশিরভাগটাই মানে 5000 মিটার সমুদ্র পৃষ্ঠের নিচে রয়েছে, আর বাকিটা 4170 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের ওপরে। তো সেই জন্য এটাকে উচ্চতম শৃঙ্গ বলা হয় না, মাউন্ট এভারেস্টকে উচ্চতম শৃঙ্গ বলা হয়। তো মৌনালোয়ার উচ্চতাটা তোমরা একটু পড়বে, কিন্তু মোট উচ্চতার বিচারে মৌনালোয়ার উচ্চতা কিন্তু বেশি, মাউন্ট এভারেস্টের থেকেও মৌনালোয়ার উচ্চতা বেশি। কিন্তু আমরা যেহেতু সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা উচ্চতা পরিমাপ করি, তো সেই জন্যেই মাউন্ট এভারেস্টের উচ্চতাটা বেশি হয়ে গেছে। কিন্তু মৌনালোয়ার উচ্চতা কিন্তু সমুদ্রের নিচে অনেকটা রয়েছে, মানে 9170 মিটার, তার মধ্যে 5000 মিটারই সমুদ্রের নিচে রয়ে গেছে। তো সেই জন্যে আমরা যেহেতু সমুদ্রপৃষ্ঠের ওপর থেকে আমরা উচ্চতা পরিমাপ করি, সেই জন্য আমরা উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টকেই বলি। যাই হোক, তোমাদের এই যে অস্ট্রেলিয়ার রিভিশনে তোমাদের এই অস্ট্রেলিয়ার আঞ্চলিক বিভাগ এবং অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতিটা আমরা বললাম, একসঙ্গে পুরোটা রিভিশন করলে তোমাদের একটু খিচিবিচি লাগবে। এখান থেকে যত তোমাদের শর্ট কোশ্চেন হবে ফুটিয়ে তোমরা টেক্সট বই থেকে ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ ওশিয়ানিয়ার নদ নদী, হ্রদ, তারপর জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ এবং মারে ডার্লিং অববাহিকা রয়েছে, তো এগুলো একটু আমরা আলোচনা করে দেবো, মানে আবার রিভিশন করে দেবো, তাহলে তোমরা পুরো চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে। আমি যেগুলো পড়িয়েছি, আমি যেগুলো বলেছি সেগুলো তোমরা ভালো করে বুঝে বুঝে টেক্সট বই দেখে ভালো করে পড়বে। এখান থেকে অনেক ছোটো ছোটো শর্ট কোশ্চেন হবে, শর্ট কোশ্চেন আমি তোমাদেরকে দিয়েও দিয়েছি এর আগে যখন ক্লাস হয়েছে। সেগুলো ভালো করে পড়ো, কোনো অসুবিধা হলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আসসালামু আলাইকুম।